চুঁচুড়া ইতিহাস, ঐতিহ্য, আধুনিকতা। 1530 খ্রিস্টাব্দে পর্তুগিজরা ব্যবসার উদ্দেশ্যে বাংলায় আসতে শুরু করলেও কালক্রমে তারা জলদস্যু বৃত্তি ও খোদ মোঘল সরকারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় জড়ালে তাদের দমন করার জন্য 1632 খ্রিস্টাব্দে শাহজাহান হুগলি আক্রমণ করেন। 1656 ডাচেরা চুঁচুড়াতে গড়ে তুলল গুস্তাভাস দুর্গ বা ফোর্ট গুস্তাভাস। 1759 সালে ব্যাটেল অব চিনসুরা বা বিদেরার যুদ্ধে ইংরেজ এবং ডাচেরা জড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত 1824-25 সাল নাগাদ ডাচদের থেকে চুঁচুড়া শহর চুক্তির মাধ্যমে ইংরেজদের হাতে হস্তান্তরিত হল। 1947 15ই আগস্ট সম্পূর্ণভাবে স্বাধীনতা লাভ করে। কয়েকশো বছর ধরে সুবর্ণবণিক, মোঘল, ডাচ, আর্মেনিয়ান ও ইংরেজ সহ নানা ধরনের মানুষের সমন্বয়ে গড়ে ওঠা প্রিয় শহর চুঁচুড়া। চুঁচুড়া শব্দের উৎপত্তি নিয়ে বিভিন্ন মতবাদ পাওয়া যায়। 1705 খ্রিস্টাব্দে লুই লিয়ের চুঁচুড়াকে চিনচুরাত, 1726 খ্রিস্টাব্দে ডাচ ভ্যালেন্টাইন শিরঞ্চনু বা সিন্তেরনু এবং 1727 খ্রিস্টাব্দে হ্যামিল্টন চিনচুড়া বলে অভিহিত করেছেন। ইউলের মতে এই নামকরণ হয়েছে এক ধরনের বস্ত্র চীনে চূড়া থেকে। ইংরেজ কুঠিয়াল হেজেসের ডায়েরিতেও চিনচোড়া নাম পাওয়া যায়। কেউ কেউ আবার বলতেন চাঁচড়া বা চাঁচড়। বেদবনে পড়নো ছিল বলে এই নামের উৎপত্তি বলে মনে করা হয়। অপর একটি মত উঁচু গ্রাম থেকে চুঁচুড়া। সাঁওতালিতে অড়া মানে গৃহ, তার সাথে উঁচু যুক্ত হয়ে উঁচু যুক্ত অড়া, অর্থাৎ উঁচু গ্রাম থেকে চুঁচুড়ার পরিণতি অসম্ভব নয়। এই শহরের নামের উৎপত্তি নিয়ে অক্ষয়চন্দ্র সরকার বলেছিলেন, ক্ষুদ্র শব্দের রূপান্তর হচ্ছে চুঁচুড়া। শ্রীযুক্ত সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়ের মতানুযায়ী এটি ছিল চেন সায়ের। খুব সম্ভবত চেন আরবি শব্দ, যার অর্থ পদাতিক সৈন্য, এবং সায়ের অর্থ সরাইখানা। অনেকে মনে করেন এখানে উঁচু চূড়া ছিল। গঙ্গার তীরবর্তী এই শহরে কখনো জল প্রবেশ করেনি, তাই উঁচু চূড়া থেকে চুঁচুড়ার নামকরণ হতেই পারে। আমাদের এই হুগলি চুঁচুড়া যে শহর, এই শহরের যে পুরসভার যে প্রশাসনিক প্রতিষ্ঠান 1865 সালে সেই পুরসভা তার কাজ শুরু করে। ডেভিড ককরেল তিনি ছিলেন আমাদের এই পুরসভার প্রথম প্রশাসনিক কর্তা ব্যক্তি এবং বাঙালিদের এই যে পুরো এলাকার পরিষেবা এবং প্রশাসনের মধ্যে তাদের যে দায়িত্বভার গ্রহণ, সেটা সূত্রপাত প্রায় 1941-42 সাল থেকে, তারপর থেকেই চলছে। আমরা বর্তমানে এখন নির্বাচিত যে পুর বোর্ড, সেই পুর বোর্ড হয়। বহু আগে ছিল বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে পুরসভা পরিচালনার জন্য শহরের বিশিষ্ট নাগরিকদের নিয়ে একটা বডি তৈরি করে দেওয়া হতো। তারা পুরসভার মানুষের জীবনযাপন, নগর জীবন এসব নিয়ে কাজ করতেন, চিন্তাভাবনা করতেন। পরবর্তীকালে নগর জীবনের সুবিধার জন্য দুটিকে এক করা হয়, টুইন টাউন হিসেবে একসঙ্গে একটা বডি করা হয়, হুগলি চুঁচুড়া পুরসভা। হুগলি চুঁচুড়া পৌরসভার দর্শনীয় স্থান। গঙ্গার তীরবর্তী ষণ্ডেশ্বর মন্দিরটি ডাচদের আসার আগেরও প্রায় 450 বছরের প্রাচীন, একথা অনুমান করাই যায়। চন্দ্রগুপ্ত মৌর্যের পিপ্পলি বনের কথা নাকি এই দেবতার সঙ্গে জড়িত। প্রায় 350 বছরের পুরাতন ধরমপুর মহিষমর্দিনী মাতার মন্দির আজও চুঁচুড়ার উৎসব ও ঐতিহ্যের অন্যতম নিদর্শন। এর ঠিক পশ্চিম দিকেই রয়েছে ধর্মরাজ ঠাকুরের মন্দির এবং
কিছুটা দূরে উত্তর দিকে অবস্থান করছে গঙ্গা মাতার মন্দির। প্রতি বছর দশহরা থেকে এখানে পূজা শুরু হয়। চুঁচুড়ার নেতাজি সুভাষ রোডের ওপর অবস্থিত দয়াময়ী কালী মন্দিরটি প্রায় 450 বছরেরও বেশি পুরাতন। এই মন্দির থেকে কিছুটা দূরে দক্ষিণ পশ্চিম দিকে মহাত্মা গান্ধী রোডের ওপর অবস্থিত ডাকাতকালী বা বুনো কালী মাতার মন্দিরটিও কয়েক শত বছরের পুরাতন। এর উত্তর দিকে চুঁচুড়া আখনবাজারের হসপিটাল রোডের পশ্চিমে শ্রী দিগম্বর জৈন পার্শ্বনাথ মন্দিরটিও প্রায় 500 বছরের পুরাতন এক জৈন মন্দির। চুঁচুড়া শহরের একদম দক্ষিণে অবস্থিত রাজরাজেশ্বরী মাতার মন্দির এবং উত্তরে মল্লিক কাশিম হাটের কাছেই অবস্থিত বিশালক্ষী মাতার মন্দির। হুগলি মোড় থেকে অনতি দূরে মা ওলাইচণ্ডী মাতার মন্দিরটিও বহু প্রাচীন। শতাব্দী প্রাচীন চুঁচুড়া শহরে শতাধিক বর্ষ অতিক্রান্ত মন্দিরের সংখ্যা অসংখ্য। আসুন এবার এক ঝলকে চুঁচুড়ার আরও কিছু প্রাচীন মন্দির দর্শন করে নিই। চলুন এবার চুঁচুড়া শহরের মসজিদ ও দরগাগুলো দেখে নিই। হুগলি ইমামবাড়া ভবনটি শিয়া মুসলিম জমায়েতের হল এবং মসজিদ। 1841 সালে এই ভবনটি নির্মাণ শুরু হয় এবং 1861 সালে শেষ হয়। এর প্রবেশদ্বারের উপরে একটি লম্বা ঘড়ি টাওয়ার আছে। মসজিদের দেওয়ালে কোরআনের জটিল নকশা ও পাঠ খোদাই করা রয়েছে। অন্তর্ভাগে রয়েছে ঝুলন্ত লণ্ঠন যা মোমবাতি দ্বারা সজ্জিত। মতিঝিলের মসজিদটি শিয়া উপাসনালয়। খান জাহান খানের মৃত্যুর 1 যুগ পরে 1832 খ্রিস্টাব্দে সাহেবের সমাধিভূমির ঠিক পাশেই এটি নির্মাণ করেন নসরত উল্লাহ খান। এর পাশেই মতিঝিল নামে একটি বড় পুষ্করিণী রয়েছে। পুণ্যার্থীদের কাছে এটি মক্কা পুষ্করিণী নামেও পরিচিত। এর সংলগ্ন স্থানে 1765 সালে হুগলির ফৌজদার খান জাহান খানের সমাধিটিও আছে। হিন্দু ও মুসলমান ধর্মের একটি মিলনস্থল হল সত্যপীরতলা। হিন্দুরা পীরগাথার লেখক এবং মুসলমানরা পীরগাথার গায়ক। অনুমান করা হয় সুলতানি আমলের স্থাপত্যশৈল বিশিষ্ট এই মসজিদটি 1700 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল। এছাড়াও চুঁচুড়ার বিভিন্ন স্থানে রয়েছে আরও অসংখ্য মসজিদ। পশ্চিমবঙ্গের প্রাচীনতম খ্রিস্টান গির্জাগুলির একটি হল ব্যান্ডেল চার্চ। এই গির্জার পোশাকি নাম দ্য ব্যাসিলিকা অব দ্য হোলি রোজারি, ব্যান্ডেল। 1660 খ্রিস্টাব্দ নাগাদ এই গির্জা নির্মিত হয়েছিল। মোগলটুলির সন্নিহিত অঞ্চলে বিশাল স্থান জুড়ে প্রসিদ্ধ অট্টালিকায় নির্মিত হয়
আর্মেনিয়ান চার্চ। 1695 খ্রিস্টাব্দে খোয়াজা জোয়ানিজের পুত্র খোয়াজা জোসেফ মার্গার এই গির্জার ভিত্তি স্থাপন করেন। চুচুড়া চার্চ সিএনআই, একদম ঘড়ির মোড়ে অবস্থিত এই চার্চটি 1825 সালে স্থাপিত হয়। চুচুড়ার অন্যতম ঐতিহাসিক নিদর্শন হল ডাচ সিমেট্রি বা ডাচ সমাধিস্থল। ৭,৪০০ বর্গমিটার পরিধিযুক্ত এই সমাধিস্থল প্রায় ২৫০ বছরের পুরনো এবং এই স্থানে ৪৫ জন ডাচ নাগরিকের সমাধি আছে। এরপরেই আরেক উল্লেখযোগ্য ডাচ স্থাপত্য হল 1809 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত সুসানা আন্না মারিয়া সমাধিস্থল। চলুন এবার দেখে নিই চুঁচুড়ার আরও কিছু দর্শনীয় ও ঐতিহাসিক স্থান। চুঁচুড়ার প্রাণকেন্দ্র ঘড়ির মোড়ে স্তম্ভসহ ঘড়িটি বড়লাট সপ্তম এডওয়ার্ডের স্মৃতিতে 1914 সালে স্থাপন করা হয়। এর প্রায় পার্শ্ববর্তী স্থানেই অবস্থিত চুঁচুড়ার কোর্ট বিল্ডিং, যেটি ডাচেদের ফোর্ট গুস্তাভাস ভেঙে ইংরেজরা নির্মাণ করেছিলেন। কোর্ট বিল্ডিংয়ের বারান্দা এশিয়ার অন্যতম দীর্ঘ বারান্দা হিসেবে পরিচিত। কোর্ট বিল্ডিংয়ের একদম পাশেই পশ্চিম দিকে অবস্থিত চুঁচুড়া পুলিশ লাইন বা সিপি অফিস। এই স্থান থেকে সামান্য দূরে দক্ষিণ দিকে গঙ্গার পাড় ঘেঁষে ব্রিটিশ আমলে নির্মিত চুঁচুড়া সার্কিট হাউস হুগলি জেলার একটি পরিচিত এবং ঐতিহাসিক স্থান। এর থেকে সামান্য দূরত্বে হুগলি কলেজিয়েট স্কুল 1812 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এবং চুঁচুড়া চকবাজারে 1834 সালে প্রতিষ্ঠিত হয়েছিল হুগলি ব্রাঞ্চ স্কুল। এই দুটি চুঁচুড়া শহরে প্রাচীন শিক্ষা কেন্দ্রের মধ্যে অন্যতম। চুঁচুড়া বিধানসভা কেবলমাত্র পৌর এলাকা নিয়ে নয়, চুঁচুড়া বিধানসভার 7টি গ্রাম পঞ্চায়েত এলাকাও বহন করে চলেছে সুবিশাল ইতিহাস। রয়েছে অসাধারণ কিছু দর্শনীয় স্থানও। চুঁচুড়া বিধানসভার সুপ্রাচীন এক জনপদ সুগন্ধা। বর্তমানে 23টি গ্রাম নিয়ে সুগন্ধা গ্রাম পঞ্চায়েত। এই অঞ্চলের অন্যতম পুরাতন শিব মন্দির মন্দিরতলা মহেশ্বর শিব মন্দির প্রায় 600 বছরের পুরনো। 1026 সনে প্রতিষ্ঠিত বাসুরায় পরিবারের দুর্গা দালান। সুগন্ধার দোল উৎসব প্রায় 450 বছরের ঐতিহ্যকে বহন করে চলেছে। আদিগোপাল মন্দির, বিজয় গোপাল মন্দির, নাড়ু গোপাল মন্দির, কালাচাঁদ, এই 4টি মন্দির এবং দোলমঞ্চ ও দোল যাত্রা মঞ্চ নিয়ে সুদীর্ঘকাল ধরে সংগঠিত হচ্ছে দোল উৎসব। 600 বছরের পুরাতন সতীপীঠ সুগন্ধা শীতলা মা অত্যন্ত পবিত্র স্থান। 150 বছরের পুরাতন সুগন্ধা হাই স্কুল। গোপালপাড়া বুড়ো শিব মন্দির প্রায় 250 বছরের পুরনো। বহু প্রাচীন অমরপুরের এই সিদ্ধেশ্বরী মন্দিরটি। হুগলি জেলার অন্যতম প্রাচীন ব্যবসা কেন্দ্র এই গোটু বাজার। এখান থেকে পুরো ভারতবর্ষে কলা এবং আম রপ্তানি করা হয়। মনসাদহ যোগমায়া আশ্রম নারায়ণপাড়া অঞ্চলের প্রাচীন এক মন্দির। জারুরা পীর বাবা এবং তার কিছু দূরে অবস্থিত মুকাম্বির তলা পীর বাবার ইতিহাস ও উৎপত্তি আজ কালীর গর্ভে বিলীন হয়েও সুপ্রাচীনতার সাক্ষ্য বহন করে চলেছে। মোট 6টি গ্রাম নিয়ে গঠিত ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের অন্যতম দর্শনীয় স্থান হল ব্যান্ডেল শিখ গুরুদ্বারা। প্রায় 60 বছরের পুরনো ডানলপ শিখ গুরুদ্বারা।
এই অঞ্চলের সবথেকে পুরাতন এবং বৃহৎ ঈদগাহ ও সমাধিস্থল ঈশ্বরবাহা অঞ্চলে অবস্থিত এবং এর পার্শ্ববর্তী স্থানেই রয়েছে ঈশ্বরবাহা মাদ্রাসা। এখন দেখছেন প্রায় ৯০ বছরের পুরনো পাকুড়তলা শীতলা স্থান এবং তার প্রায় পার্শ্ববর্তী অঞ্চলের দুর্গা মন্দির। সাহেবপাড়া রেল কলোনিতে অবস্থিত ঐতিহাসিক ব্যান্ডেল বিদ্যা মন্দির স্কুল একসময় ইউরোপিয়ান ক্লাব ছিল এবং পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামীদের আস্তানা হয়ে উঠেছিল। পূর্ব রেলওয়ে দ্বারা স্থাপিত শরৎচন্দ্র ইনস্টিটিউট ব্যান্ডেল স্টেশনেই অবস্থিত। পালবাস অর্থাৎ যেখানে পাল বংশের বসবাস ছিল সেই প্রাচীন জনপদই বর্তমানে ১৩টি গ্রামের সমন্বয় পোলবা গ্রাম পঞ্চায়েত। আপনারা দেখছেন প্রায় ২০০ থেকে ২৫০ বছরের প্রাচীন টাটেশ্বর শিব মন্দির। এই অঞ্চলে ৭০-এর দশকে গড়ে ওঠা পাউনান সাধারণ পাঠাগারের শিক্ষার বিস্তারে ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর সংলগ্ন পূর্বপাড়া পূজা মণ্ডপে সমস্ত পূজা অনুষ্ঠিত হয়। ১১৭০ খ্রিস্টাব্দে পঞ্চমুণ্ডী আসনের ওপর প্রতিষ্ঠিত ওং মা সিদ্ধেশ্বরী দক্ষিণাকালী মাতার মন্দির। উঁচাই বিশালক্ষী মায়ের মন্দিরটি প্রায় ৩০০ বছরের পুরাতন। শতাধিক বছরের পুরাতন এই কাঠের রথ আজও পথে নামে। ৫টি গ্রাম নিয়ে গঠিত দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্যতম উল্লেখযোগ্য দর্শনীয় স্থান হল শরৎচন্দ্রের জন্মভিটা। দেবানন্দপুর এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই দুটি শব্দ বর্তমানে সমার্থক। বাংলা তথা ভারত বিখ্যাত সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৭৬ খ্রিস্টাব্দে ১৫ই সেপ্টেম্বর দক্ষিদারিতে একটি মাটির ঘরে জন্মগ্রহণ করেছিলেন। এই তার জন্মভিটা। এর ঠিক পাশেই ১৯৫৯ সালের ২৬শে জুলাই দ্বারোদ্ঘাটন হয় শরৎচন্দ্র স্মৃতি মন্দিরের। ১৯৩৯ সালে দ্বিজেন্দ্রনাথ দত্ত মুন্সির চেষ্টায় এই স্মৃতি মন্দির নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছিলেন সুভাষচন্দ্র বসু, কাজী নজরুল ইসলাম থেকে কবিগুরু পর্যন্ত এবং আরও বহু বিশিষ্ট মানুষ। এই সংগ্রহশালার পাশাপাশি আমাদের পাঠাগার, যেখানে সাহিত্যপ্রেমী মানুষরা এখানে আসেন, তারা এখানকার সদস্য। এটা সিঁড়ি দিয়ে ওটা ওপরে পাঠাগার, বহু সংগঠিত বই আছে, সেটা এখানকার যারা আসেন তারাও পড়েন এবং যারা আমাদের এখানকার মেম্বার আছেন তারাও এটা প্রতিনিয়ত প্রতিদিন তারা পড়তে সুযোগ পান। এর ঠিক পার্শ্ববর্তী স্থানেই রয়েছে শরৎচন্দ্র সেমিনার হল। পার্সি ভাষা শিক্ষার প্রয়োজনে রায়গুণাকর ভারতচন্দ্র এই স্থানে বসবাসের সময় ১১৩৪ সালে প্রথম বাংলা কবিতা রচনা করেন। তাঁর স্মৃতিতে এই রায়গুণাকর ভারতচন্দ্র স্মৃতিস্তম্ভ। এর পার্শ্ববর্তী স্থানেই ১৫০ বছরের পুরাতন নীল শিব মন্দির, ছোট শিব মন্দির, সাজের দালান বা দুর্গা দালান, রাধাকান্ত এবং চণ্ডী মন্দির। এক সময়ের গিরীন্দ্র ভবন বর্তমানে শরৎচন্দ্র শিক্ষা নিকেতন। এই প্যারি পণ্ডিতের পাঠশালা থেকেই শরৎচন্দ্রের শিক্ষা জীবন শুরু হয়। এই পাঠশালায় বাল্যকালের দৌরাত্ম্যের বিবরণ শ্রীকান্ত ও দেবদাস উপন্যাসে বর্ণিত আছে। শরৎচন্দ্রের মেজদিদি গল্পে বর্ণিত ওং বিশালক্ষী মাতার সেই মন্দির হল এই মন্দিরটি। দেবানন্দপুরের কেষ্টপুরে প্রতি বছর পয়লা মাঘ বসে বিখ্যাত মাছের মেলা। ৫০০ বছরের পুরনো এই মেলার ইতিহাস ও ঐতিহ্য বৈচিত্র্যময়। কোদালিয়া ১ গ্রাম পঞ্চায়েত। ৫টি গ্রাম নিয়ে গড়ে উঠেছে কোদালিয়া ১ গ্রাম পঞ্চায়েত। চুচুড়া স্টেশন সংলগ্ন এই বাতিস্তম্ভ ডাচ আমলের সাক্ষ্য বহন করে চলেছে। লাল পাহাড়ির দেশে যা গানের গীতিকার এবং বিখ্যাত কবি
অরুণ চক্রবর্তীর বাড়িও এই পঞ্চায়েতের মধ্যেই পড়ে। ধান্য গবেষণাগারটি 1923 সালে প্রতিষ্ঠিত হয়। এটি এশিয়ার অন্যতম বৃহৎ ধান্য গবেষণাগার। এই গবেষণাগারে প্রায় 1200 প্রজাতির ধানের বীজের জার্মপ্লাজম সংরক্ষিত আছে। এই গবেষণা কেন্দ্রের উল্লেখযোগ্য কিছু ধান হল শতাব্দী, ক্ষিতীশ, রত্না, মাতলা, হ্যামিল্টন, জলধি 1 ও 2 এবং নির্জা ইত্যাদি। কোদালিয়া 2 গ্রাম পঞ্চায়েত। 4টে গ্রাম নিয়ে কোদালিয়া 2 গ্রাম পঞ্চায়েতের অন্যতম ঐতিহাসিক ও উল্লেখযোগ্য স্থান হল বাবা জটিলেশ্বর মন্দির। শোনা কথা, সরস্বতী নদী থেকে মন্দিরে প্রতিষ্ঠিত বাবা জটিলেশ্বরকে পাওয়া গিয়েছিল। অক্ষয় তৃতীয়ার দিনে মন্দির ও মন্দির সংলগ্ন অঞ্চলে প্রতি বছর বাৎসরিক উৎসব হয় এবং রথযাত্রা বেরোয়। এই শহরের অন্যতম বিনোদন পার্ক অ্যাকোয়া মেরিনা এই পঞ্চায়েতেই অবস্থিত। রাজহাট গ্রাম পঞ্চায়েত। রাজহাট গ্রাম পঞ্চায়েতের অধীনে রয়েছে মোট 9টি গ্রাম। পশ্চিমবঙ্গের মধ্যে অন্যতম প্রাকৃতিক স্থান, যেখানে ময়ূরের স্বাধীন বিচরণ ক্ষেত্র। এখানকার উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলি হল আধারালয় বা লাহিড়ি বাবার আশ্রম, সুপ্রাচীন ওলাবিবিতলা এক ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে। মহিলা পুরোহিত দ্বারা এখানে মা ওলাবিবি পূজিত হন। এছাড়াও এখানে আরও উল্লেখযোগ্য কিছু স্থান হল গান্ধীগ্রাম বেসিক ট্রেনিং কলেজ, মারাংবরু জাহির এরা ঠাকুরানী সেবায়িত, ময়ূরমহল পিকনিক উদ্যান, সোয়াখাল পর্যটন কেন্দ্র। হাজী মোহাম্মদ মহসিনের জন্ম এই হুগলি শহরে 1732 সালের 1 আগস্ট। হাজী মোহাম্মদ মহসিনের আগমনটা হচ্ছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রাজা রামমোহন রায়ের বেশ কিছুটা আগে। তার জীবন দর্শন থেকে আমরা 3টে দিক খুব স্পষ্টভাবে পাই। একটা হচ্ছে তিনি শিক্ষানুরাগী ছিলেন, শিক্ষার বিস্তার চেয়েছিলেন। দ্বিতীয় হচ্ছে স্বাস্থ্য, আর তিনি চেয়েছিলেন নিরানন্দকে অন্ন তুলে দেওয়ার। হাজী মোহাম্মদ মহসিনের স্বাস্থ্য সচেতনতার যে স্বপ্ন এবং কর্মকাণ্ডগুলি ছিল, তার মধ্যে উল্লেখযোগ্য নিদর্শন হল চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতাল। হাজী মোহাম্মদ মহসিনের শিক্ষাক্ষেত্রে অবদানের অন্যতম 2 স্তম্ভ হুগলি মহসিন কলেজ এবং চুঁচুড়া মাদ্রাসা। 1836 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় হুগলি মহসিন কলেজ। ভারতের কলা এবং বিজ্ঞান কলেজগুলোর মধ্যে এটি একটি পুরনো ঐতিহ্যবাহী বনিতি প্রতিষ্ঠান। বহু মনীষী এবং অসংখ্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এই কলেজের ছাত্র এবং অধ্যাপক ছিলেন। চুঁচুড়া মাদ্রাসা 1817 খ্রিস্টাব্দে হাজী মোহাম্মদ মহসিনের ট্রাস্ট ফান্ড থেকে স্থাপিত হয়। 29 নভেম্বর 1812 খ্রিস্টাব্দ দানবীর হাজী মোহাম্মদ মহসিন পরলোক গমন করেন। এই হল তার সমাধিস্থল। স্বাধীনতা সংগ্রাম থেকে শিল্প সাহিত্য সহ সমাজের প্রতিটা ক্ষেত্রের বহু বিশিষ্ট মানুষের জন্ম এবং কর্মস্থল এই চুঁচুড়া। যেমন বাংলা গদ্য সাহিত্যের আদি লেখক রামরাম বসু রচিত রাজা প্রতাপাদিত্য চরিত বাঙালির লেখা প্রথম বাংলা মৌলিক গদ্যগ্রন্থ। অনুরূপভাবে বাংলা ভাষা ও সাহিত্যের প্রথম পূর্ণাঙ্গ ইতিহাস বাঙ্গালা ভাষা ও বাঙ্গালা সাহিত্য বিষয়ক প্রস্তাব রচনা করেন চুঁচুড়ার অন্যতম রত্ন রামগতি ন্যায় রত্ন। ঠিক এমনভাবেই
শিক্ষাবিদ ভূদেবচন্দ্র মুখোপাধ্যায় 1868 খ্রিস্টাব্দে চুঁচুড়া থেকে সরকারি পত্রিকা এডুকেশন গেজেট এবং সাপ্তাহিক বার্তাবহ পত্রিকা সম্পাদনা করতেন। 1939 খ্রিস্টাব্দে শ্রী অরবিন্দ বঙ্গীয় প্রাদেশিক সম্মেলনের বাৎসরিক অধিবেশনে যোগ দেওয়ার জন্য চুঁচুড়ার শ্রীযুক্ত দেবেন্দ্রনাথ মণ্ডল মহাশয়ের ডাচভিলা বাড়িতে আসেন। এই কর্মকাণ্ডের অন্যতম সৈনিক ছিলেন স্বাধীনতা সংগ্রামী জ্যোতিষচন্দ্র ঘোষ। স্বাধীনতা সংগ্রামী ভূপতি মজুমদার ছিলেন গুপ্ত বিপ্লবী সমিতির অন্যতম সদস্য। বন্ধু ভূদেব মুখোপাধ্যায়ের আমন্ত্রণে চুঁচুড়াতে এসেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। ঠিক এমনভাবেই নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ নৌকায় চেপে চুঁচুড়ায় আসতেন গান এবং নাটকের আকর্ষণে। বিখ্যাত সমাজ সংস্কারক ও আর্য সমাজের প্রতিষ্ঠাতা দয়ানন্দ সরস্বতীও চুঁচুড়ায় এসেছিলেন এবং বৃন্দাবন চন্দ্র মণ্ডলের বাড়িতে 10 দিন কাটিয়েছিলেন। চুঁচুড়া ময়দান এবং ষণ্ঢেশ্বর তলায় পদধূলি পড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর। জনসাধারণকে বন্দে মাতরম মন্ত্রে দীক্ষিত ও উদ্দীপ্ত করতে 1925-এর 24শে মে জোড়াঘাটের লক্ষ্মীনারায়ণার্থের বাড়িতে এলেন স্বয়ং মহাত্মা গান্ধী। চুঁচুড়া ময়দান এবং কামারপাড়া মোড়ে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণও দিয়েছিলেন। খেলাধুলার দিক থেকেও শহর চুঁচুড়ার একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে। এই শহরে বিভিন্ন খেলার প্রচলন যেমন রয়েছে কয়েক শতক ধরে, তেমনি এই শহরে অনেক ক্রীড়াবিদ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করেছেন এবং করে চলেছেন। শুধুমাত্র সাফল্য অর্জনই নয়, স্বাধীনতা সংগ্রামকেও উজ্জীবিত করেছে এই শহরের ফুটবল। আসুন জেনে নেওয়া যাক চুঁচুড়ার খেলার ইতিহাস। চুঁচুড়ার যে মাঠের পাশে যে কোর্ট বিল্ডিং, সেটা তৈরি হয়েছিল ওলন্দাজদের যে ফোর্ট গ্যাস্টাফাস ভেঙে তার যে জমি বেরিয়েছিল সেই কোর্ট বিল্ডিং তৈরি হয়েছিল, আর মাঠটাও তৈরি হয়েছিল ওইখানে। কোর্ট বিল্ডিংটা তৈরি হলো ইংরেজদের সৈন্যদের ব্যারাক, যাকে স্থানীয় লোকেরা বলতো গোরা বারিক। তারা খেলাধুলোও করত। চুঁচুড়ার দেশীয় লোকেরা, তারা তো কোনো পশ্চিমী খেলাধুলো কোনোদিন আগে দেখেনি। এই সামরিক সেনাবাহিনীর লোকজনদের খেলতে দেখে তাদের সঙ্গে পরিচয় ঘটলো পশ্চিমী খেলার, কিন্তু তারা কখনো অংশগ্রহণ করেনি, কারণ তারা ধারে কাছে ঘেঁষতেই পারতো না। অবস্থাটা পাল্টালো হচ্ছে একটা যুগান্তকারী ঘটনায়। 1836 সালে স্থাপিত হলো হুগলি কলেজ। এই হুগলি কলেজে স্থানীয় ছেলেরা প্রবেশ করলো এবং হুগলি কলেজে যারা অধ্যক্ষ এবং অধ্যাপক ছিলেন তাদের অধিকাংশই ছিলেন ইংরেজ। এই অধ্যাপক এবং অধ্যক্ষরা তারা আমাদের দেশীয় ছেলেদের পশ্চিমী খেলাধুলোর সঙ্গে পরিচিত করলেন এবং তাদের উৎসাহিত করতে লাগলেন খেলাধুলো করতে। 1896-এ যখন প্রথম অলিম্পিক হলো অ্যাথেন্সের নবপর্যায়ের, তার কিছু খবরাখবর চুঁচুড়া এসে হাজির হয়েছিল। তখন চুঁচুড়ার ছেলেরা এই অ্যাথলেটিক্সের ব্যাপারে তারা একটু পরিচিত হলো এবং সেই সময় একজন শিবশঙ্কর মণ্ডল বলে একজন ভদ্রলোক, তিনি প্রথম একটা স্পোর্টস চালু করলেন, যে স্পোর্টসটা চুঁচুড়া মাঠের প্রথম অ্যাথলেটিক স্পোর্টস দেশি লোকেদের দ্বারা প্রচলিত। চুঁচুড়ার খেলার ইতিহাস যারা আগে চর্চা করেছেন তাদের মধ্যে অগ্রগণ্য স্বর্গীয় সুবলচন্দ্র পাল, আর 2 নম্বর হচ্ছেন শ্রী বিশ্বনাথ বসু, যিনি হুগলি ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের প্রাক্তন সেক্রেটারি ছিলেন। আজকে যেটা নিয়ে বলতে বসা সেটা হচ্ছে চুঁচুড়ার চিত্রশিল্পের ইতিহাস। চুঁচুড়ার চিত্রশিল্পের ইতিহাস বলতে এত বড় একটা পর্যায়ে সেটাকে
খুব অল্প সংক্ষিপ্ত সময়ের মধ্যে ধরা হয়তো সম্ভব নয়। এখানে চুঁচুড়ায় যে শিল্পচর্চাটা হতো সেটা অনেক প্রাচীন এবং মানে কয়েকশো বছরের পুরনো। তখন মূলত পটুয়ারা ছবি আঁকতেন, আর্ট কালার, মূলত যেমন পাতা থেকে সবুজ রং, মাটি থেকে লাল রং, এইভাবে নিয়ে তারা ছবি আঁকতেন। কিন্তু পরবর্তীকালে যখন ডাচেরা এলো এখানে, সেখানে একটা আমূল পরিবর্তন ঘটলো বলতে ডাচেদের সঙ্গে এখানকার শিল্পীরা মিলেমিশে একটা নতুন ঘরানা তৈরি হলো, যেটা হচ্ছে ডাচ চিনসুরা বা ডাচ বেঙ্গল স্কুল অফ আর্ট। এই স্কুলটা ডেভেলপ করলো আস্তে আস্তে, এই ডাচ বেঙ্গল স্কুল অফ আর্ট। এটার কিন্তু একটা প্রাণকেন্দ্র বা খুব এপিসেন্টার যদি বলেন, একটা ভূমিকম্পের যেমন এপিসেন্টার হয়, এটারও যদি আমরা এপিসেন্টার বলি, ডাচ বেঙ্গল স্কুলের এপিসেন্টার, সেটা কিন্তু চুঁচুড়া। সালটা বোধ হয় 97 বা 98 সাল, 1998 এরম। আমরা সীমা আর্ট গ্যালারিতে গেছি বালিগঞ্জে, গণেশ পাইনের রেট্রোস্পেক্টিভ হচ্ছে একটা প্রদর্শনী, সেখানে যাই এবং ওনার সঙ্গে আলাপ তো হয়ই। হওয়ার পরে কথা প্রসঙ্গে উনি যখন জানতে পারেন যে আমি চুঁচুড়ায় থাকি, তখন উনি আমাকে বলেন, আরে তুমি চুঁচুড়ায় থাকো, চুঁচুড়ায় জানো কি হয়েছিল? না, বলতে পারবো না। মানে কী ব্যাপারে বলুন? তখন উনি বললেন, চুঁচুড়ায় জানো ইন্দো ডাচ ফ্লেমিং স্কুল একটা নতুন আর্টের তৈরি হয়েছে, এবং প্রথম ওয়েস্ট বেঙ্গলে, মানে বাংলা, পশ্চিমবাংলা যে অঞ্চলটা, এই অঞ্চলে প্রথম অয়েল পেন্টিংয়ের প্র্যাকটিস যে স্কুল, একেবারে একাডেমিক স্কুল, সেটা নাকি এখানে তৈরি হয়েছিল এবং এখান থেকে শুরু হয়েছিল। এবং ডাচেরা সেটা মেনলি মেন্টর ছিলেন সেটার, মানে ওনাদের শিক্ষকতায় এখানকার ছাত্রছাত্রীরা অয়েল পেন্টিং শিখতেন। 1876 সালের 20শে মার্চ বঙ্কিমচন্দ্র হুগলিতে ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টরের পদে যোগদান করেন। তিনি হুগলি কলেজ অর্থাৎ বর্তমান হুগলি মহসিন কলেজের ছাত্র ছিলেন। চাকরি সূত্রে বসবাসকালে চুঁচুড়া শহরের জোড়াঘাটের উপর অবস্থিত বাড়িটিতেই তিনি তাঁর লেখা বন্দে মাতরম কবিতার উপর সুরারোপ করেন। তার ফলেই বন্দে মাতরম কবিতাখানি সঙ্গীত রূপে পূর্ণতা লাভ করে। কালিকানন্দ অবধূত। অবধূত ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি ঔপন্যাসিক ও তন্ত্র সাধক। তার প্রকৃত নাম দুলাল চন্দ্র মুখোপাধ্যায়। জন্ম কলকাতার ভবানীপুরে। উদ্ধারণপুরের ঘাট, মরুতীর্থ হিংলাজ ইত্যাদি তার বিখ্যাত গ্রন্থ। চুঁচুড়ায় স্বপ্রতিষ্ঠিত রুদ্রচণ্ডী মঠে তার মৃত্যু হয়। হুগলি চুঁচুড়া শহরের ইতিহাস বা ইতিহাসকে কেন্দ্র করে কিছু কথা বলতে গেলে দেবেন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথ, মানে মহর্ষি এবং রবীন্দ্রনাথ, এই দুজনের কথা খুব স্বভাবতই এসে পড়ে। 1884 যে সময়টা মহর্ষি বজরায় করে ভাগীরথীতে ঘুরছেন, সেই সময় হয়তো ওই রকম ঘুরতে ঘুরতেই এই গঙ্গা ভাগীরথীর তীরে বাগানবাড়ি দেখে চুঁচুড়া শহরে, হুগলি চুঁচুড়া শহরে তার থাকার ইচ্ছা হয় এবং এখানে বাগানবাড়িতে উনি 1884 নাগাদ থাকতে শুরু করেন। এই বাগানবাড়িতেই 30শে জুলাই 30/7/1884-তে রবীন্দ্রনাথ আসছেন। সঙ্গে আসছেন শ্রীকণ্ঠ সিংহ এবং নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। এরপরে রবীন্দ্রনাথ 6ই সেপ্টেম্বর 1884 আবার চুঁচুড়াতে আসছেন দেবেন্দ্রনাথের কাছে। সঙ্গে আসছেন হেমরত্ন বিদ্যারত্ন। তো এই যে হেমচন্দ্র বিদ্যারত্ন, ইনি কিন্তু সেই সময় ব্রাহ্ম সমাজের সহকারী সম্পাদক। এবং আরও গুরুত্বপূর্ণ, 6ই সেপ্টেম্বর উনি আসছেন আর 16ই সেপ্টেম্বর রবীন্দ্রনাথ ব্রাহ্ম সমাজের সম্পাদক নিযুক্ত হচ্ছেন। তার মানে চুঁচুড়ার আরেকটা ঐতিহাসিক গুরুত্ব যে সম্ভবত এখানে হেমচন্দ্র বিদ্যারত্নকে নিয়ে যখন রবীন্দ্রনাথ আসছে 6ই সেপ্টেম্বর, নিশ্চয়ই মহর্ষির সাথে ব্রাহ্ম সমাজকেন্দ্রিক কোনো গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছিল, যার ফলশ্রুতিতেই মাত্র 10 দিন বাদে 16ই সেপ্টেম্বর 1884 রবীন্দ্রনাথ
ব্রাহ্ম সমাজের সম্পাদক হিসাবে দায়িত্ব নিচ্ছেন। 1885-তে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে চন্দ্রনগর থেকে প্রতিভা দেবীকে নিয়ে রবীন্দ্রনাথ চুঁচুড়ে আসছেন। সেই সময় কিন্তু এই বাগান বাড়ি নয়, বলা হচ্ছে যে কমিশনারের বাড়িতে দেবেন্দ্রনাথ আছেন এবং সেখানেই নিয়ে আসছেন রবীন্দ্রনাথকে এবং ইন্দিরা দেবীকে। পরবর্তী সময় চুঁচুড়োর এখানে এই যে ভূদেব ভবন সংলগ্ন মাধব দত্তের যে দত্ত ভিলা, সেখানে রবীন্দ্রনাথ আসেন এবং সেখানে থাকতে শুরু করেন। নজরুল ইসলামের সাথে হুগলি চুঁচুড়োর সখ্য অনেক গভীর এবং অনেক ইতিহাসের অনেক মর্মস্পর্শী অধ্যায় তার সঙ্গে যুক্ত রয়েছে। তো এখানে হুগলি বিদ্যামন্দির যখন স্থাপিত হলো, সেটা চকবাজারে, সেই হুগলি বিদ্যামন্দিরে নজরুল প্রথম আসছেন 1921-এর ডিসেম্বরে, এবং সেটা ভূপতি মজুমদারের মানে ভূপতি মজুমদারের সংস্পর্শে এসেই উনি এখানে এলেন আর কি। তারপরে কিন্তু ইতিহাস একটু অন্যদিকে মোড় নিয়েছে। কবিগুরুর আশীর্বাদ নিয়ে ধূমকেতু পত্রিকা বার করলেন নজরুল। ধূমকেতু বেরোলো 12ই আগস্ট 1922, এবং সেই বছরই সেপ্টেম্বর সংখ্যায় দুটি কবিতা প্রকাশিত হলো। সেপ্টেম্বর সংখ্যা ছিল পুজো সংখ্যা। পুজো সংখ্যায় আনন্দময়ীর আগমনে এবং মমতা মিত্রের 11 বছরের একটি মেয়ে বিদ্রোহীর কৈফিয়ত, এই দুটি কবিতার জন্য নজরুলকে সম্পাদক হিসাবে কুমিল্লা স্টেশন থেকে গ্রেপ্তার করা হলো 23শে নভেম্বর 1922। তারপরে কলকাতা সুইনো আদালতে সেটা বিচার হলো এবং 16/1/1923 মানে 16ই জানুয়ারি সেই বিচারের রায়ে তার 1 বছরের সশ্রম কারাদণ্ড, এবং সেটা পরবর্তী সময় 1 মাস কমে 11 মাস সশ্রম কারাদণ্ড 15ই ডিসেম্বর 1923 অবধি। এই পর্বেই, এই কারাবাস পর্বেই, 11 মাসের কারাবাস পর্বেই নজরুলের হুগলিতে আসা, হুগলি জেলে, এবং সেটা হচ্ছে ওই আলিপুর সেন্ট্রাল জেল থেকে 14ই এপ্রিল নজরুলকে এখানে পাঠানো হলো। এবং খুব ওই যে বললাম না, এখানে এই নজরুলের সঙ্গে খুব মর্মস্পর্শী অধ্যায়। কাজী নজরুল ইসলামকে সাধারণ কয়েদিদের মতো ডোরাকাটা পাঞ্জাবি ইজের পরিয়ে নৈহাটি স্টেশনে কোমরে দড়ি বেঁধে নামানো হলো। সেখান থেকে নামানো হলো হুগলিঘাট স্টেশনে, সেল নাম্বার 5-এ কাজী নজরুল ইসলামকে এনে রাখা হলো। কি খেতে দেওয়া হলো? নজরুলকে খেতে দেওয়া হলো ওই খুদ এবং তারপরে তরকারির খোসা, মাছের কাটা, মাংসের হাড় দিয়ে একটা কালো মতো একটা ওই আতসেদ্ধ একটা লপসি তৈরি করে নজরুলকে দেওয়া হলো। সেদিনই নজরুল অনশন শুরু করলেন। এর প্রতিবাদে ঠিক পরের দিন থেকে নজরুলের অনশন শুরু হলো, এবং এই সেলেই মানে ঢুকেই বলেছিলেন দে গুরুর গা ধুইয়ে। এবং এই পর্বে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আপনারা সবাই জানেন যে রবীন্দ্রনাথের সেই টেলিগ্রাম, গিভ আপ হাঙ্গার স্ট্রাইক, আওয়ার লিটারেচার ক্লেমস ইউ। আলিপুর সেন্ট্রাল জেল অথরিটি এটাকে রিডাইরেক্ট করে পাঠালো না, তাই এই অনশন পর্ব টানা 39 দিন 1300 ওজন নজরুলের কমে গেছিল। এই নজরুল ইসলামেই এই অনশন, কুমিল্লা থেকে বিরজা সুন্দরী দেবী আসছেন, 39 দিনের মাথায় তাকে লেবুর জল খাইয়ে এই অনশন ভঙ্গ করা হলো। এর পরের অধ্যায়টা হচ্ছে নজরুলের 24শে এপ্রিল 1924 নজরুল বিবাহ করেন। তারপরে গেলেন মোগলপুর আলেন, যেটা হচ্ছে ওই হুগলি বিদ্যামন্দির যেটা বলছিলাম তার ঠিক পেছন দিকে হামিদুল নবীর বাড়িতে। ওই বাড়িতেই নজরুলের কৃষ্ণ মোহাম্মদ ছেলের জন্ম হয়। কৃষ্ণ মোহাম্মদ অবশ্য বেশি দিন বাঁচেনি, কৃষ্ণ মোহাম্মদ ডিসেম্বরেই মারা যায়। নজরুল খুব পছন্দ করতেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশকে। 1925 সালে 16ই জুন দেশবন্ধু যখন দার্জিলিংয়ে মারা গেলেন, তার মৃতদেহ এই নৈহাটি স্টেশনের ওপর দিয়ে নিয়ে যাওয়া হলো, এবং নৈহাটি স্টেশনে অর্ঘ্য বলে
নজরুলের কবিতারা সেখানে তার মালার সঙ্গে দেওয়া হলো। এই কৈরি টকি হাউসে শোকসভা হলো, সুবিশাল শোকসভা। তো নজরুলের ইতিহাস বললে শেষ হবে না। এই প্রথম যখন উনি বিদ্যামন্দিরে এসেছিলেন সেই সময় গান্ধীজি এসেছিলেন, গান্ধীজিকে শুনিয়েছিলেন চরকার গান। ঘোররে আমার স্বাদের চরকা ঘোর, স্বরাজ রথের আগমনী শুনি চাকার শব্দে তোর। হুগলি নদীর পশ্চিম পাড়ে চুঁচুড়া শহরকে ঘিরে রাখা গঙ্গার ঘাটগুলি শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বিখ্যাত তা নয়। এই ঘাটগুলির সঙ্গে জড়িয়ে রয়েছে কয়েকশো বছরের ইতিহাস এবং ঐতিহ্য। প্রতিটি ঘাটের উৎপত্তি, নির্মাণ এবং স্থাপত্যের সুপ্রাচীন ইতিহাস রয়েছে যেমন, তেমনি এই ঘাটগুলি ছিল ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র। অষ্টাদশ শতকে একমাত্র চুঁচুড়াতে বরফ তৈরির কারখানা ছিল। এখান থেকেই নৌকোযোগে বরফ কলকাতায় রপ্তানি করা হতো। আজকে হুগলি চুঁচুড়ার সঙ্গীতের ইতিহাস একটু ছুঁয়ে যাওয়ার চেষ্টা করছি। আমি আমার তরফ থেকে কিছু জানাবার চেষ্টা করছি। আমাদের এখানকার যারা আজকে সারা ভারতবর্ষ কেন বিশ্ব কাঁপিয়েছেন, তাদের মধ্যে সতীনাথ মুখোপাধ্যায়, জটিলেশ্বর মুখোপাধ্যায়, শ্যামল মিত্র আংশিকভাবে কথা বলি, কারণ উনি আমাদের মহসিন কলেজে পড়ছেন, চুঁচুড়ার অন্তর্ভুক্ত, বিধানসভা অন্তর্ভুক্ত মহসিন কলেজে পড়ছেন, চুঁচুড়া মাঠে খেলতেন, গঙ্গায় সাঁতার কাটতেন। শ্যামল মিত্র আজকে একটা লিজেন্ড। এছাড়াও আমাদের পরবর্তী প্রজন্মে আমরা যাদের দেখেছি, আমার চেয়েও তারা সিনিয়র ছিলেন, তাদের মধ্যে প্রথমে নাম বলি শ্রীমতী কণাভদ্র ছিলেন। উনি লোকসঙ্গীত নিয়ে প্রচুর অ্যালবাম করেছেন, ওনার প্রচুর এই ব্যাপারটা নিয়ে ওনার গবেষণাও ছিল। তারপর পর্যন্ত আমরা একদম আমাদের চুঁচুড়ার কাছের মানুষ বনশ্রী সেনগুপ্ত, এদের কেউই আর বেঁচে নেই। যে আমাদের এখানে একজন মিউজিশিয়ান ছিলেন, যিনি সারা ভারতবর্ষেই কেন আজকে একটা লিজেন্ড হয়ে গেছেন। অনেকেই হয়তো যারা জানেন না যে তিনি আমাদের চুঁচুড়ার লোক। তিনি হচ্ছেন মনোহর সিং, স্যাক্সোফোন প্লেয়ার। প্রথমে তিনি বোম্বে যান, বোম্বে থেকে ওখানে এস জি বর্মনের সঙ্গে বহু বছর কাজ করেছেন। তারপর রাহুল দেব বর্মনের সঙ্গে কাজ করেছেন। রাহুল দেব বর্মন আমাকে একবার বলেছিল যে হি ইজ ক্যাপ্টেন অফ দ্য শিপ। আরেকটা কথা বলতেই হয় এই প্রজন্মের কথা। এই প্রজন্মে বাবুল সুপ্রিয় নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন, সেও কিন্তু আমাদের চুঁচুড়ার ছেলে। চুঁচুড়ার বিভিন্ন পুরনো বাড়িগুলো তাদের স্থাপত্যশৈলী, ঐতিহাসিক গুরুত্ব এবং ঐতিহ্যের জন্য উল্লেখযোগ্য। চুঁচুড়ার পুরনো বাড়িগুলির বিশেষত্ব হল ডাচ, ব্রিটিশ, মুঘল এবং বাংলার রেনেসাঁ স্থাপত্যের মিশ্রণ। অনেক বাড়ি সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় কার্যকলাপের কেন্দ্র ছিল। এই সমস্ত ঐতিহাসিক স্থাপত্য দেখতে বহু পর্যটক এখানে আসেন আজও। আমাদের চারপাশের চুঁচুড়াকে একটু অন্যভাবে দেখে নেওয়া যাক। চুঁচুড়ার রাজ্যের কথার পাতা, ইতিহাস বুকে নিয়ে চলে আলো মিষ্টি কথা। প্রাচীন গলি, রাজপথে স্মৃতি আঁকা, আধুনিকতার ছোঁয়ায় শহরটা সাজা। চুঁচুড়া তোর রাতগুলো স্বপ্নে ভরা, সুরের ঝর্ণা আলোয় সাজানো সারা। ঐতিহ্য আধুনিকতার মেলবন্ধনে তুই যেন জেগে থাকা ভালোবাসার গানে। রাত জাগা চুঁচুড়া তুই মনের ঠিকানা, ঐতিহ্যের গন্ধে তুই সবার প্রিয় সাথী। তোর আলো, তোর গল্প হারিয়ে দাও ক্লান্তি। চুঁচুড়া তুই যেন এক অনন্ত শান্তি।
নমস্কার, আমি অসিত মজুমদার, হুগলি জেলার চুঁচুড়া বিধানসভার বিধায়ক। চুঁচুড়া বিধানসভা উৎসব নিয়ে আপনাদের কাছে দুই একটা কথা বলতে চাইছি। চুঁচুড়া বিধানসভা উৎসব 2025 এবার প্রথম বর্ষ। এটা আমাদের কয়েকজনের মাথায় আসে এবং বিশেষ করে কৃষ্ণচন্দ্র মণ্ডল এবং রাজীব রামপাল আমাকে উৎসাহ দেন এই অনুষ্ঠানটা করার জন্যে। আমি এই চুঁচুড়া উৎসবের মাধ্যমে প্রথমে চিন্তা করি একটা ডকুমেন্টারি ফিল্ম বানাবো, যেটা নূতন এবং পুরনো প্রজন্ম এরা জানবে চুঁচুড়ার উৎপত্তি, চুঁচুড়ার দর্শনীয় স্থান, চুঁচুড়ার বিভিন্নভাবে মানুষের সামাজিক অবস্থান, ধর্মীয় অবস্থান এবং চুঁচুড়া বিধানসভার আমার 7টা গ্রাম পঞ্চায়েত এবং 30টা ওয়ার্ডের পৌরসভার তাতে দর্শনীয় স্থান কি আছে। চুঁচুড়া নূতন প্রজন্ম যারা আছে এবং আমরা যারা পুরনো প্রজন্ম, তারা এই চুঁচুড়া উৎসবের মধ্য দিয়ে যাতে আমরা চুঁচুড়াটাকে সম্পূর্ণ জানতে পারি। আগামী দিনে, আগামী বছর এই তথ্যচিত্র আরও বড় করার আমরা চেষ্টা করব। নমস্কার। এই মাটিতে আমি জন্মেছি, পড়াশুনো করেছি, আবার এই মাটির মানুষই আমাকে বিধায়ক বানিয়েছে। আমার স্বপ্ন এই শহরকে বাংলার ইতিহাসে, বাংলার মানচিত্রে বিশেষ জায়গা করে নেওয়া। আমার এই হুগলি মহসিন কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপ দেওয়া যায় কি না, এটাও আমার স্বপ্ন। আমার সদর হাসপাতাল সুপার স্পেশালিটি হাসপাতাল করার একটা প্রস্তাব আমি বিধানসভায় রাখব। আমি চাই এই শহর সংস্কৃতির শহর হোক, শিক্ষার শহর হোক এবং এই শহরে মানুষ যাতে শান্তি নিয়ে বসবাস করতে পারে। আমি বলবো সমস্ত দল মত ধর্ম নির্বিশেষে আমরা যাতে এক হয়ে একটা পরিবারের সদস্য হয়ে বাঁচতে পারি, সেটা যাতে সবাই আমরা রক্ষা করতে পারি।